অগ্রণী পার্টির নেতা খান মাহতাব মেহরাব তার আসন গ্রহণ করেছেন। চারিদিকে ধ্বনিত হচ্ছে মাহতাব মেহরাব, মাহতাব মেহরাব। তাদের সুনামধন্য নেতা হাত উঁচু করে উপস্থিত সকল জনগণকে শান্ত করলেন। মাইকে বলা হচ্ছে তাদের সামনে ভাষণ প্রদান করবে অগ্রণী পার্টির চেয়ারম্যান খান মাহতাব মেহরাব। জনগণ আবারও কটা তালি দিয়ে ফাটিয়ে দিল মাঠখানা। মাহতাব মেহরাব মাইক ধরলেন। সম্মানিত ভাই বোনেরা যারা উপস্থিত আছেন, সবাইকে আমার সালাম। এই কড়া রোদে গরম সহ্য করে আমাদের পার্টির এই বিরাট সমাবেশে আসার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই অবগত আছেন, গত 5 বছর যাবৎ আমি উক্ত এলাকার মেয়র নির্বাচিত ছিলাম। এইবারও আপনাদের ভরসা ও ভালোবাসা আমি আবারও মেয়র পদপ্রার্থী হয়েছে। আশা করছি আপনারা এবার আপনাদের বিচক্ষণ চিন্তাধারা দিয়ে আমাকে আবার নির্বাচন করবেন। গত 5 বছরের মতো ইনশাআল্লাহ আমি আবারও আগের মতোই আপনাদের সেবায় নিয়োজিত হতে চাই। ধন্যবাদ। ভাষণ শেষ করতেই লোকজনদের নিয়ে স্থান ত্যাগ করল মেহরাব। তাকে এখনই পার্টি অফিসে যেতে হবে। গাড়ির বহর নিয়ে পৌঁছে গেল পার্টি অফিস। গার্ডদের বাইরে রেখে ভেতরে প্রবেশ করল মেহরাব। সঙ্গে সঙ্গে তার দলের লোকজন ঘিরে ধরল তাকে। মহসিন তার খাস লোক। সকলকে দূরে সরিয়ে এগিয়ে এলো মহসিন। কানের কাছে ফিসফিস করে বলল, ভাইজান, ফখরুল তো চেয়ার ছাইড়া দিছে। কি বলছিস? তাহলে চেয়ারম্যানকে? কেডা আবার জনতা পার্টির তো এখন আছেই ফখরুলের পোলা জোনায়েত। ওই হালাই বসবো পার্টি অফিসের লোকরা, এই কারণে ডাকছে ওগো চেয়ারম্যান পরিবর্তন হইব। তাতে আমাদেরই ভালো। ফখরুলের ছেলে নতুন হলে জনগণকে আমাদের দিকে টানা সহজ। হেডাই তো আহেন, আপনি বহেন। মেহরাব নিজের আসনে বসে পড়ল। এখানে তাদের উপরস্থ অনেক নেতারা আছেন। মেহরাবের অপর পাশে বসে আছে ফখরুল। তার মুখে ক্লান্তির ছাপ। তিনি সরাসরি তাকিয়ে আছেন মেহরাবের দিকে। মেহরাবের ঠোঁটে ক্লেসের হাসি। সকলের দৃষ্টি আকর্ষণ করল উপরের একজন নেতা। তিনি বলতে লাগলেন, আজ সবাইকে ডাকা হয়েছে কারণ জনতা পার্টির চেয়ারম্যান পরিবর্তিত হবে। চেয়ারম্যান পরিবর্তন হলে নির্বাচনের প্রার্থীও পরিবর্তন হবে, তাই এত ঘটা করে ডাকা। বিরোধী দল হিসেবে একে অপরের সাধারণ বিষয়গুলো জানা দরকার। তারপর তিনি থেমে বললেন, ফখরুল সাহেব ইস্তফা দিয়ে দিয়েছেন। নতুন চেয়ারম্যান কে মন্ত্রীমশাই? সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনতা পার্টির নতুন চেয়ারম্যান ও আমাদের প্রাক্তন মেয়র মৃত আসাদুল্লাহ সাহেবের মেয়ে শেখ মাহবুবা মেহের। পেছন থেকে একজন বলে উঠল। নামটা শুনে 220 ভোল্টের ঝটকা খেল সবাই। মেহরাব যেন তার চেয়েও বেশি ভোল্টের ঝটকা খেয়েছেন। সে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। মেহের হাসি মুখে এগিয়ে এলো। ফখরুল সাহেবের আসনটা নিজে দখল করে নিয়ে বসলো। চারিদিকে চাপা গুঞ্জন শুরু হলো। মেহের মাইক হাতে নিয়ে বলতে লাগলো, উপস্থিত সকল পার্টির মেম্বার, চেয়ারম্যান সকলকেই সালাম। আমার বাবা আপনাদের প্রাক্তন মেয়র ছিলেন। পুরান ঢাকার অলিতে গলিতে তার নাম। সকলেই শেখ বাড়ির এই লোকটাকে ভালো করেই চিনতেন। তার এই চেয়ারটা এতদিন পরাজিত সৈনিক হয়ে আমার বাবার বন্ধু ফখরুল চাচা সামলেছেন। আজ থেকে এর দায়িত্ব আমি শেখ আসাদুল্লাহ মাহবুবের মেয়ে শেখ মেহবুবা মেহের নিলাম। আশা করি আমার বাবার নীতি নৈতিকতার উপর ভরসা রেখে আমাকেও তার মতোই ভরসা করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন। মেহের ছোট্ট বক্তব্য রেখে প্রস্থান করলো। মেহরাব এখনো পাথর হয়ে বসে আছে। মহসিন কাছে এসে কানের কাছে মুখ নিয়ে আবারও ফিসফিস করে বলল, ভাইজান, এখন কি হইব? এইবার তো তাহলে সাপে নেউলে যুদ্ধ হইব। আমাগর জিতার তো একটা বড় বাধার তৈয়ার হইয়া গেল। চিন্তা করিস না, কিছু হবে না। কেমনে কইলেন কিছুই হইতো না? ওনারা কি এখন আর ওই 17 বছরের ছেমি ভাবতেন? যে লোকজন বাচ্চা মনে কইরা ভোট দিবে না, সে এখন 22 বছরের রমণী। মেহরাব কিছু বলল না, উঠে গেল চেয়ার ছেড়ে। তারপর শুকনো মুখে গাড়িতে সবাই ড্রাইভারকে বলল বাড়ি যেতে। এই 29 বছর বয়সেও সে মাইন্ড স্ট্রোক এর ভয় পাচ্ছে। বাড়ি গিয়ে বিশ্রাম করা দরকার। বাড়ি ঢুকেই সোফায় গা এলিয়ে দিল মেহরাব। গরু বর্ণের শরীর জুড়ে ঘামের বন্যা বয়ে যাচ্ছে, তাতে তার হেলদোল নেই। সে গলা হাঁকিয়ে ডাকল, ময়না, হ্যাঁ ময়না, এক গ্লাস পানি দিয়ে যা। পানি নিয়ে ময়লা এলো না, তবে ছুটে এলো রাবেয়া। ছেলের হাতে গ্লাসটা দিল সে। পানিটা এক চুমুকে শেষ করে মেহরাব মাকে বলল, তুমি কেন আনতে গেলে? ময়নাকে বলেছিলাম তো। ও কিছু হবে না।
তোমার মুখ কেমন শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? তোর বউ এসেছে। জানি। জানিস তুই দেখেও নিয়েছে। 5 বছর পর কি মনে করে ফিরে এলো জিজ্ঞেস করিসনি? কথা হয়নি। কে জানে এখন আবার কোন কাণ্ড করতে এসেছে। চিন্তা করো না। বললেই হলো সামনে নির্বাচন, আর আমি চিন্তা করব না? যা হবার তাই হবে মা। চিন্তা করলে তো আর তোমার ছেলে পাশ করে যাবে না, অযথা নিজে অসুস্থ হয়ে পড়বে। না চাইলেও চিন্তা হয়। মা হই তোর, বুঝলাম। তোর বৌমা কি এই বাড়িতেই? তোর ঘরেই আছে। আসার পর নিচে নামেনি। ময়নার থেকে চেয়ে 1 গ্লাস পানি খেয়েছে শুধু। আচ্ছা, আমি তাহলে জেনে আসছি কি কারণে এসছে সে। যা। মেহেরাব সোফা সেরে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে ঢুকেই থতমত খেলো। তার স্ত্রী শাড়ি পরেছেন, সেই শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে আছে। সে শাড়ির কুচি ঠিক করছিল, তাই তার উদর উন্মুক্ত। মেহেরাবকে দেখে পড়ে থাকা আঁচলটা কুড়িয়ে নিয়ে নিজেকে ঢেকে ফেললো মেহের। রাগে গজরাতে গজরাতে মেহেরাবকে বলল। কমন সেন্স নেই? রুমে ঢোকার আগে নক করে ঢুকতে হয়। মেহেরাব বাঁকা হেসে জবাব দিল। অন্য কারণ নয়, নিজের রুমে ঢুকেছি আমি, আর নিজের রুমে ঢুকতে নক করতে হয় না। দিস ইজ নট অনলি ইউর রুম, দ্যাটস মাইন টু। 5 বছর আগে চলে যাওয়ার সময় মনে ছিল না? যাবার আগে বলে গিয়েছিলাম আমি আবার আসবো। সে তো রাজনীতির মঞ্চে। আমার স্ত্রী হয়ে আমার ঘরে আসবে, সে কথা তো বলনি কখনো। ইচ্ছে হয়নি বলিনি, আর আপনার বউ উপাধিটা সাত করে নিজের সাথে জুড়িনি। সব তোমার ইচ্ছে মতো চলবে? চললে ভালোই ছিল, চলবে না তাই আমাকে কষ্ট করে চালাতে হবে। কথা শিখেছ অনেক। সে আমি শুরু থেকেই পারতাম। এত বছর পর ফিরে আসার কারণ? বলে যাওয়া কথা রাখাই। রাজনীতির মঞ্চে তোমার জন্য নয় মেহের। সেটা আমায় বুঝে নিতে দিন। বাহ, কি কপাল আমার! এখন নিজের বউয়ের বিরুদ্ধে নির্বাচন করতে হবে। তুমি জানো লোক জানাজানি হলে কতটা মজা ওড়াবে সবাই? মজার জিনিস নিয়ে মজা উড়াবে, এটাই তো স্বাভাবিক। আমিও সুযোগ পেলে ছাড় দিতাম নাকি? তার মানে যাই হয়ে যাক, নির্বাচনটা তুমি করছো। হুম। আমি 5 বছরে যে সাপোর্টটা জোগাড় করেছি, তুমি 3 মাসে পারবে? চেষ্টা করে দেখি। তুমি আবারও 5 বছর আগের মতো বোকামি করছো মেহের। আমি 5 বছর আগে সেই কিশোরী নই, 22 বছরের তরুণী, উচ্চ শিক্ষিত। একটা মেয়রের পজিশন চালানোর দক্ষতা আমার আছে। এখনো সময় আছে। ভয় পাচ্ছেন মাহতাব মেহরাব খান? ভয় পাবো কেন? আমি চাই না আমাদের নিয়ে লোক হাসাহাসি করুক। 5 বছর আগের ঘটনাটা তুমি আবার পুনরাবৃত্তি করাও। সেটা সময়ই বলে দিবে কি হবে না হবে। তবে এবার এই রাজনীতির মঞ্চ আমি ছাড়ছি না। এবার যদি পুরান ঢাকার মেয়র কেউ হয়ে থাকে তবে সেটা শেখ মাহবুবা মেহেরই হবে। ঠিক আছে, তাহলে শুরু হোক রাজনীতির এই খেলাঘরের খেলা। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে কথাটা বলল মেহরাব। সেই হাসি উপেক্ষা করে তাচ্ছিল্যের হাসি হাসলো মেহের। তারপর শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহরাব সিগারেটের প্যাকেটটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। ঠোঁটের কোণে সিগারেটটা রেখে লাইটার দিয়ে জ্বালিয়ে দিল। সিগারেট টানতে টানতে চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগে সেই কুৎসিত অতীতটা। 5 বছর আগের বিষাক্ত অতীত। 17 বছরের মেহের তখন নানির বাড়িতেই বড়। বাবা এলাকার বড় রাজনীতিবিদ। মা হারা মেয়েটা সুবিধার জন্যই নানির বাড়িতেই রেখেছিলেন তিনি। সেবার গরমের ছুটিতে ঢাকায় বাবার কাছে বেড়াতে আসে মেহের। পুরান ঢাকার বিশাল এক বাড়িতে কাজের লোক আর এক ফুপুর পরিবার ছাড়া কেউ নেই। সেদিন বিকেলের কথা। মেহেরের বাবা বাড়ি না থাকায় ফুফাতো বোন রুমি মেহেরকে নিয়ে বের হলো কাশবনে যাবে বলে। পুরান ঢাকার তেমন কিছুই চেনে না মেহের, আর জানেও না। জানবে কি করে? সে কি আর রোজ রোজ এখানে আসে যে কটা দিন এসে থাকে? বাবা তো তাকে বেরিয়ে হতে দেয় না। শেখ আসাদুল্লাহ মাহবুব সর্বদাই মেয়ের নিরাপত্তায় সুচ্চার, তাই মেহেরের এতটা বের হওয়া হয় না। বলা বাহুল্য রুমির জোরাজোরির কারণেই বের হতে হলো তাকে। এলাকার একটা সরু রাস্তায় পৌঁছাতেই শরতের তুলো মেঘেরা ভিড় করলো আকাশে। মেহেরের সামান্য ভয় হলো, শুনশান রাস্তা, মানুষজন নেই। তারপর আকাশ কালো করে আছে দুষ্ট মেঘেরা। মনটা সায় দিল না মেহেরের। কেমন ভীতু চাহনি নিক্ষেপ করলো রুমির পানে। রুমি বুঝলো সে কথা, মৃদু হেসে দিল আশ্বাস বাণী। তুই ভয় পাচ্ছিস কেন মেহের? কিছু হবে না, চল।
না রে রুমি, দেখ আকাশ কেমন কালো করেছে, আমার মন সায় দিচ্ছে না। বোকা মেয়ে, আমরা কি বিয়ে বাড়িতে যাচ্ছি নাকি? কাশবনে যাচ্ছি। যাব, কটা ছবি তুলে চলে আসবো, ব্যাস এতটুকুই। আকাশ দেখ কেমন কালো করেছে, আমরা বাসায় যেতে যেতে যদি আব্বু চলে আসে তখন? দূর মেয়ে, ভয় পাস না তো। তুই পুরান ঢাকার মেয়রের মেয়ে হয়ে যদি ভয় পাস, তাহলে সাধারণ ছেলে মেয়ে কী করবে বলতো? মেয়রের মেয়ে বলেই তো ভয়। আব্বু সব সময় বলে বাইরের মানুষ মানেই বিপদ। তুই এমন করে ভয় পেলে কদিন পর মামু যখন প্রতিমন্ত্রী হবে তখন কি করবি? আমি এখানে থাকি নাকি যে কিছু করব? থাকিস না বলেই তো ঘোরাতে নিয়ে এলাম। এখন সময় নষ্ট না করে চল তো। তাছাড়া তোকে গোপন কিছু বলার আছে। গোপন কথা? আগে যাবি তবেই বলবো। আচ্ছা যাচ্ছি, তবে হ্যাঁ দেরি করবো না একদম। ঠিক আছে। রুমির হাত ধরে মেহের পথ চলতে লাগলো। চলতে চলতে বেশ মানুষের উপস্থিতি পেল মেহের। যতটা শুনশান ভেবেছিল, আসলে এদিকটা ততটাও শুনশান না। সেটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেহের। রাস্তাঘাট সম্পূর্ণ অপরিচিত মেহেরের। রুমির ভরসাতেই আসা, কারণ সে জানে রুমি আর যাই হোক তাকে সব বিপদ থেকে রক্ষা করবে। কিছুটা পথ যেতেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। রুমি মেহেরকে নিয়ে একটা দোকানের ছাউনির নিচে দাঁড়ালো। দোকানটা বন্ধ বিধায় কেউ নেই। বৃষ্টি আগমনে মেহের চটে গেল। ভীতু মেয়েটির ভয় বেড়ে গেল আগের চেয়েও শতগুণ। রুমির উপর কপট রাগ দেখিয়েই বলল, বলেছিলাম চল ফিরে যাই, দেখলি তো ছাতাও আনা হয়নি। এদিকে সন্ধে হতে বেশি বাকি নেই। রাগ করিস না তো, ফোন আছে, বাবাকে ফোন করে দিব, নিতে চলে আসবে। খালি রাস্তা, এতক্ষণ মানুষ দেখছিলাম, এখন তো পশু পাখির চিহ্নটাও নেই। ভয় লাগছে ভীষণ। উফ, ভয় পাস না তো, এত বড় মেয়ে অথচ কত ভীতু। কিছু কর। দাঁড়া দেখছি। কাঁধে ঝুলানো ছোট্ট ব্যাগ থেকে ফোন বের করলো রুমি। কপাল খারাপ, ব্যাটারি ডেড হয়ে আছে। ঢোক গিলল একখানা সে। এখন যদি মেহের জানে ফোন চার্জ না করে সে কাশবনের ছবি তুলতে এসেছে, এখন এই বিপদের সময় রুমিকে মেরেই ফেলবে। মেহের রুমির দিকে মুখ কুঁচকে তাকিয়ে আছে। রুমি আর একটা ঢোক গিলে ফোন করার ভান করলো। নিজেই একা একা বকবক করতে লাগলো, হ্যাঁ বাবা, আমি আর মেহের না আটকে গেছি বৃষ্টিতে, ছাতাও আনিনি। কি কোথায় আছি আমরা? ওই যে এনায়েত আঙ্কেল এর এলাকাতে আছি, তুমি চলে আসো। হ্যাঁ, আমি কল করব। কথা শেষ করেই ফোনটা ব্যাগে রেখে ফ্যাকাশে হাসলো রুমি। মেহেরের দিকে তাকিয়ে সান্ত্বনা দিল, বাবা বলেছে চলে আসবে। তুই এখন এটা কার এলাকা বললি? এনায়েত আঙ্কেল। উনি আব্বুর প্রতিদ্বন্দ্বী না? হুম। আটকে উঠল মেহের। ভয় পাওয়া কণ্ঠে বলল, আমরা তার এলাকায় কি করছি? কাশবনে এলাম, আর কি করব? পাগল তুই রুমি। আব্বু বলেছে ওনার থেকেই বেশি আমায় প্রোটেক্ট করতে হবে। আব্বুর দুর্বলতা আমি, যদি উনি জানতে পারে। প্লিজ চল, তাড়াতাড়ি চল। আহা, এ তো ভয় পাস না তো, কিছু হবে না। তুই জেনে শুনে এই এলাকায় এলি কোন হাক্কেলে? এখানে আমরা জামাই থাকে, তাই তো। জামাই মানে তুই প্রেম করছিস? আরে না, তাহলে? তোকে বলেছিলাম না একটা গোপন কথা বলবো। বলছি শোন, এই এলাকায় একজনকে ভীষণ ভীষণ পছন্দ করি আমি, বুঝলি? তাকে দেখতেই আর তোকে দেখতেই কাশবনে বাহানা দিয়ে এলাম, কিন্তু কপাল খারাপ, বৃষ্টির কারণে দেখা হলো না। না হলে পাক্কা দেখতে পেতি। কোন ছেলে? ভালো তো? মদ গাঁজা খায় না তো আবার? আরে থাম থাম, এত ভয় পাস না তো। ছেলেটা অনেক ভালো, শুধু আমার না, আমাদের এলাকা আর আশেপাশের সব এলাকার মেয়ের কল্পনা রাজকুমার। আব্বু জানলে তোকে মেরেই ফেলবে, আর ফুপি তো লাশ বানিয়ে ফেলবে। ধ্যাত, বাদ দে ওদের কথা। আর আমি কি প্রেম করছি নাকি? একাই পছন্দ করি, ওনার আবার এসবের সময় নেই। ও, মজার কথা শোন। আরো বাকি আছে নাকি? আসল টুইস্ট তো বলা হয়নি। ছেলেটা কে জানলে তুই শিওর আকাশ থেকে পড়বি। দেখাবো না করে বল কে? এনায়েত আঙ্কেলের একমাত্র ছেলে। তোর বাবা মানে আমার মামুর ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী মাহতাব মেহরাব। রুমির কথা শুনে সত্যি সত্যি যেন বাজ পড়ল মেহেরের মাথায়। চোখগুলো বড় বড় করে তাকিয়ে বলল, কি বলছিস তুই?
রুমি, সত্যি সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে কাকে বলেছিস তুই? আমরা বন্ধু মহলের সবাই জানে। আর ওই ছেলে? সেও আল্লাহ গো, উনি এটা জানে তুই কার ভাগ্নি? জানবে না কেন, এলাকার সবাই জানে। রুমি, তুই শিওর বিপদে পড়বি। ওরা তোকে ফাঁসিয়ে আব্বুকে ব্ল্যাকমেইল করতে পারে, জানিস তুই? জানি, কিন্তু করেনি, কারণ ওদের আসল টার্গেট তুই। এত কিছু জেনেও দাঁড়িয়ে আছিস এখানে? চল, এখান থেকে ভিজেই যাব আমি। আঙ্কেলের আর আশা লাগবে না। এই বৃষ্টির মধ্যে জ্বর হবে তো। হোক, তুই চল। আমার যা ভয় করছে না, এই এলাকায় আর এক মুহূর্তও না। রুমির হাত ধরে বৃষ্টির মধ্যেই নেমে পড়ল মেহের। তার ভয়টা বাড়ছে। এখানে থাকা সে নিরাপদ মনে করেনি। রুমির হাত উড়ে ভিজতে ভিজতেই হাঁটা ধরল বাড়ির দিকে। রুমিও কিছু বলল না। ভিজে যাওয়ায় মনস্থির করলো, কারণ তাদের তো কেউ নিতে আসবে না, গেলে ভিজেই যেতে হবে। নিজের ক্লাবেই বসেছিল মেহরাব। নির্বাচনের 5 মাস বাকি। এবার এনায়েত খান নিজের চেয়ার ছেড়ে 24 বছরের ছেলেকেই দাঁড় করিয়েছেন তিনি। রাজনীতির দিক থেকে খুবই চতুর একজন, তবুও দীর্ঘ 6 বার মেয়র পদে আসাদুল্লাহ শেখের কাছে হেরে গেছেন তিনি। নৈতিক অনৈতিক সকল পন্থা অবলম্বন করেও শেখ আসাদুল্লাহর জায়গাটা নিতে পারেননি, তাই ছেলেকে এবার দাঁড় করিয়েছেন। তরুণ প্রজন্মের উচ্ছ্বাস হিসেবে ছেলেকে মঞ্চে তুলেছেন এবার তিনি। বেশ আশাবাদী। বাবার অনৈতিক দিকটা জানলে মেহরাব হয়তো কখনোই এই রাজনীতির খেলা ঘরে পা রাখত না। বাবার 6 বার করে যাওয়া কঠোর পরিশ্রম দেখেছে সে, তাই এবার বাবার কথা রাখতেই এত কষ্ট করেছে সে। নির্বাচনের প্রচারণা করছে প্রবল গতিতে, সে কারণে ক্লাবে দল বল নিয়ে মিটিং করছিল। কাল মিছিল বেরোবে, সেই মিছিল নিয়ে আলোচনার মধ্যে বৃষ্টি নামলো, তাই চায়ের আয়োজন করছে মহসিন। জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে সিগারেট ফুঁকছিল মেহরাব। মাথায় ঘুরছিল প্রতিপক্ষকে হারানোর কৌশল আর জনগণের সাপোর্ট পাওয়ার উপায়। তখন চোখ আটকে গেল বৃষ্টি ভেজে এক তরুণীর দিকে। তার বয়সী আরেকটি মেয়ে হাত ধরে শরতের বাড়ি ধারায় ভিজে সে একাকার। তার গায়ের গরম ভেজা কাপড়ে স্পষ্ট, কোমর সমান কুচকুচে কালো চুল, স্নিগ্ধ চোখ, পাতলা ঠোঁট আর ফর্সা গায়ের রং। চোখটা চেয়েও সরাতে পারল না মেহরাব। দেখতে দেখতে এক সময় মেয়েটা চলে গেল তার চোখের আড়ালে। জানলায় বেশ কয়েকবার উকি দিয়ে দেখা পেল সেই মন হরিণীর। ঠিক তখনই চায়ের কাপ নামিয়ে রাখলো মহসিন। কাচের কাপ রাখার শব্দটা কর্ণগোচর হতেই ফিরল সে। মহসিন কেমন করে তাকিয়ে আছে। চায়ের কাপটায় চুমুক দিল মেহরাব। চায়ের খানিক প্রশংসা করলো। ভালো হয়েছে মহসিন, তুই বানিয়েছিস? আমি ছাইড়া আর কোটাই বানাইবো। ভালো হয়েছে। ভালো খারাপ ছাড়েন ভাইজান, জানালার ফাঁক দিয়ে কোনো মায়ারে দেখি অজিলে হেইটা কন। তুই দেখেছিস? এই মহাচিনের চোখে কোনো কিছুই এড়াই নাইকা। একটা মায়ারে ভালো কইরা চিনি, মায়ারে ভাগ্নি। তাহলে অপর মেয়েটাকে খবর নে। রুমিকে সরাসরি জিজ্ঞেস করিস না, এমনভাবে জানবি ও যেন টের না পায়। কালকার মধ্যে ইনশাআল্লাহ খবর পাইয়া যাইবেন। আচ্ছা, এখন যা। আসসালামু আলাইকুম ভাইজান। মহসিন চলে গেল। একটা তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল মেহরাব। একমাত্র মহসিন যাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আর মহসিনও মেহরাবের এক কথায় জান দিতে প্রস্তুত, কারণ মা বাবা মরাই মহসিনকে নিজের ভাই বানিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছিল মেহরাব। ছোট্ট থেকে একসাথে বড় হওয়া তাদের। মহসিন এই ঋণ কি করে শোধ করবে? সন্ধে হলো রুমি আর মেহেরের ফিরতে ফিরতে। কপাল ভালো শেখ আসাদুল্লাহ তখনও ফেরেননি, কিন্তু রুমির মা ফাতেমার মুখোমুখি হতে হলো তাদের। বৃষ্টিতে ভিজে জবা হয়ে বাড়িতে প্রবেশ করলো দুজন। কড়া দৃষ্টি নিক্ষেপ করে রুমির উপর ধমকে উঠলেন তিনি। কে বলেছে তোকে মেয়েটাকে নিয়ে যেতে? মেয়েটা ভিজে একাকার, এখন একটা জ্বর বাঁধাবে। ভাইজানকে কি বলবো আমি? আহা ফুপি, প্লিজ ওকে বকো না। বকবো না? আমার একটা মাত্র ভাইজি, তাকে যেন তেনভাবে রাখা যায়? বৃষ্টিতে এই অবেলায় ভিজেছিস, জ্বর হবে যে সে খেয়াল আছে? ইচ্ছে করে করেনি ফুপি, পথে হঠাৎ। হলো যাক। এখন উপরে আমি গরম পানি করছি, হিটারের সমস্যা। গরম পানি করে দিলে তা দিয়ে গোসল করবি। আচ্ছা। মেহের কথা না জানিয়ে উপরে চলে গেল। তার বেশ ঠান্ডা লাগছে। আপাতত এই ঠান্ডার থেকে বাঁচা দরকার। মেহেরের প্রস্থান
হয়ে রুমি অভিমানে সুর তুলল। বারে ভাইজির জন্য গরম পানি নিজের মেয়েকে তো একবারও বললে না। তোর কারণে ও ভিজেছে, তোকে কেন গরম পানি দেব? তুই ঠান্ডা পানি দিয়েই গোসল করবি। বুঝেছি, তোমার কাছে ভাইজি সব, আমি কিছু না। না, তুই কেউ না, কুড়িয়ে এনেছি তোকে। তোর মতে তো আর আমার ভাইজি আমার 12 মাস জ্বালায় না। ঠিক থেকো, তবে ভাইজিকে নিয়ে যখন চুলে বিলি কাটার দরকার হবে আমায় ডেকো না যেন। নিজের ঘরের দিকে পা বাড়ালো রুমি। ফাতেমা একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটা সব সময় এমন, নিজের মায়ের ভালোবাসার ভাগটা কাউকেই দিতে চায় না, এমনকি মেহের কেউ না। এটা হিংসে না, ন্যাকামো, তা ভালো করেই জানেন ফাতেমা। 9টার দিকে আসাদুল্লাহ শেখ বাড়ি ফিরলেন। এসেই শুনলেন বৃষ্টিতে ভেজার কারণে তার একমাত্র মেয়ের জ্বর হয়েছে। পরিহিত পোশাক না পাল্টে এই মেয়ের কাছে গেলেন আগে। এই মেয়েই যে তার সব। বিছানায় জ্বরে কাবু হয়ে শুয়ে আছে মেহের। বাবাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো। ফাতেমা তার মাথা শিউরে বসে। আসাদুল্লাহ শেখ বোনের পানে তাকিয়ে শোধালেন। কি করে হলো? ফাতেমা কাশবনে যাবার বিষয়টা চেপে গেলেন। সন্ধ্যার সময় ছাদে গিয়ে সর্দারি করে ভিজেছে। আসাদুল্লাহ শেখ মেয়ের কপালে চুমু দিয়ে বলল, মামনি, তুমি তো জানোই তোমার ঠান্ডার ধাস অল্প বৃষ্টির ফোঁটাতেই জ্বর আসে, তাহলে কেন ভিজতে গেলে? সরি আব্বু। আমি ডাক্তারকে ফোন করেছি, জ্বর মাপা দরকার, তুমি রেস্ট নাও। ডাক্তার লাগবে না আপু, তুমি আমার পাশে বসে থাকো তাহলেই চলবে। সারাদিন তোমার কাছে পাই না তো আমি। সরি মা, তোমায় সময় দিতে পারছি না। 6 মাস পর ইলেকশন, তুমি এলে এমন সময়। আমি সময় দিলে আজ এই অঘটন ঘটতো না। কিছু হবে না আব্বু, তুমি শুধু আমায় ঘুম পাড়িয়ে অবধি পাশে বসে থাকো তাহলেই হবে। ঠিক আছে, আমি আছি, তুমি ঘুমাও। চোখ বন্ধ করে নিল মেহের। কিছুক্ষণ পার হতে গভীর ঘুমে তলিয়ে গেল। আসাদুল্লাহ শেখ মেয়ের কপালে চুমু খেলেন। এই মেয়ে তার একমাত্র দুর্বলতা। 17 বছর হয়ে গেছে মেয়ের। কই, দেখে তো মনে হয় না, সে 8 বছরের বাচ্চাই লাগে তার কাছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে ফাতেমাকে নিয়ে চলে গেলেন তিনি। এক ফোঁটা ঘুম হলো না মেহেরাবের, অথচ তার ঘুম দরকার, প্রচণ্ড ঘুম দরকার। বিকেলে সেই মেয়েটাকে দেখার পর থেকেই তার ঘুম উধাও। সে বুঝতে পারছে কি এমন দেখলো মেয়েটার মাঝে। চারিদিকে রোজ মাছির মতো মেয়েরা ভন ভন করে তার আশেপাশে। কই, কোনো দিন কাউকে দেখে তো এমন উতলা হয়নি সে। অস্থিরতা কম করতে তার প্রিয় গেম নিয়ে বসলো ফোনে। রাত 3টে অবধি গেম খেলে তবেই ঘুমালো সে। 3টের দিকে ঘুমালেও সকাল সকালই উঠে পড়ল মেহেরাব, কারণ তার মিছিলের আয়োজন করতে হবে। এদিকে ঘুম থেকে উঠেই তার বেডটি খেতে ইচ্ছে করছে, কিন্তু এই বাড়িতে তা সম্ভব নয়। এনায়েত খানের জয়েন্ট ফ্যামিলি, কিন্তু তত বড় নয়। 2 মেয়ে, 1 ছেলে, স্ত্রী, ছোট ভাই, ভাইয়ের বউ আর কাজের লোকজন। তাদের সন্তান নেই। বেশ, এই কয়জন নিয়েই তার জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এই ছোট্ট পরিবারটিতেই সকালে কি পরিমাণ যে ব্যস্ততা থাকে তা বলার বাহিরে। তাই 7 সকালে এই বাড়িতে চা পাওয়া খুবই মুশকিল। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো মেহেরাব। এনায়েত খান সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। বাবার বরাবর আরেকটা সোফায় গা এলিয়ে হাঁক ছাড়ল মেহেরাব। ময়না, চা দে। বিরক্তিতে মুখ কুঁচকালেন এনায়েত খান। সকাল সকাল হাঁক ডাক তার আবার সয় না। বিরক্তি নিয়েই ছেলেকে বললেন, সকাল সকাল চিৎকার চেঁচামেচি আমার পছন্দ নয় মেহরাব। সরি বাবা। তোমার নির্বাচনের প্রচারণা কেমন চলছে? বেশ ভালো। মেয়রের পদ এবার আমরা পেতে পারবো তো? আশা করা যায়, তবে জনতা পার্টির সাপোর্টার বেশি বাবা। এত কিছু জানি না মেহরাব, এবার তোমাকে চেয়ারে দেখতে চাই ব্যাস। আমি একটা জিনিস বুঝতে পারছি না বাবা, তুমি চাইলে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আসনের জন্য নামতে পারো, অনায়াসে পেয়ে যাবে। তাহলে মেয়রের চেয়ারের জন্য কেন তো লড়ছ? তোমার না জানলেও চলবে, আমি শুধু তোমাকে মেয়র রূপে দেখতে চাই ব্যাস। আল ট্রাই মাই বেস্ট বাবা। এনায়েত সাহেব কিছু বললেন না। খবরের কাগজে আবারও মুখ গুজে দিলেন। এর মধ্যেই ময়না চা দিয়ে গেল। চায়ে কয়েক চুমুক বসাতেই মহসিনের ফোন এলো। মেহেরাব উঠে গেল। বাইরে গিয়ে ফোনটা ধরতেই মহসিনের সালাম ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে ফোন কিসের জন্য? জরুরি খবর আছে। মেহেরাব বাইক স্টার্ট দিতে দিতে বলল, কি খবর বল। ওই ছেমনি খবর লইছি।
কালকের মেয়েটার? জি ভাইজান, তৃতীয় মেলা প্যাচাল পারতে আছে। রুমির বান্ধবীরা তো কইতে চাই নাইকা, বহুত দর দেখাইয়া খবর খান পাইছি। এখন কে এই মেয়ে? নাম কি? মায়া তো একেবারে আগুন ভাইজান, আপনার আমরা ধরা ছাড়াই বাইরে। মেয়েরাবের ধরাছোঁয়ার বাইরে কিছু নেই, বল। রক্ত ঠান্ডা হয়ে যাইব কইলাম। আহা মহসিন, ভনিতা না, বল। মায়ার নাম শেখ মেহবুবা মেহের, এখন বইঝালন কার মাইয়া। এই তবে সে কাসুদুল মাহবুবের রাজকন্যা? ঠিক ধরছেন, এক কাম করি ভাইজান, দয়াল আই, এরপর ওই আসাদুল্লাহ নিজেই গদি ছাড়া দিব। এমন আজকেও চিন্তা করবি না মহসিন। রাজনীতি করছি বলে কারো মেয়ে তুলে নিয়ে তাকে গতি থেকে নামাবো না আমি। সাধারণ জনগণের ভোটে জয়ী হব, নইলে না। যেটা আপনার মর্জি। আর শোন, আসাদুল্লাহ করবি না, তোদের তালেই মশাই হয়। মায়া কি তাই আমাগর ভাবি হইব ভাইজান? তাই ধরে নে, আমি রাখছি, জরুরি কাজ আছে। হাসতে হাসতে মেহেরাব ফোন কেটে দিল। যেখানে খান আর শেখরা একে অপরের সাথে ঠিক সাপে নেউলের মতো, সেখানে কিনা সাপের মেয়েকেই মন দিয়ে বসলো মেহেরাব, তাও প্রথম দেখাতে। কথায় আছে, গভীর থেকে গভীর শত্রুতা শেষ করার মাধ্যম আছে, হয়তো এটাই সেই মাধ্যম। বাইকের স্পিড বাড়ালো মেহেরাব। ঘুম ভাঙতে ভাঙতে মেহেরাবের 11টা বেজে গেল। সচরাচর সে এত ঘুমায় না, জ্বরের কারণেই এত ঘুম। ঘুম থেকে উঠে মেঘের আগে শাওয়ার নিল। একটা জিন্স আর একটা ফুল হাতা লেডিস শার্ট পরেছে সে, মাথায় টাওয়া জড়িয়েই নিচে নামলো। টিভির সামনে বসে আছে ফাতেমা আর রুমি। মেহের শান্ত গলায় ফুপিকে ডাকলো। ফুপি, ও মা, তুই উঠেছিস? দাঁড়া, নাস্তা দিচ্ছি। তুমি ব্যস্ত হও না, কাজের লোককে বলো রুমে দিয়ে আসতে, আমি ওখানেই নাস্তা করবো। ঠিক আছে, জ্বর কমেছে তোর? অনেকটাই। আবু কি চলে গেছে ফুপি? তোকে তো সেই সকাল থেকে ডাকলো, উঠিসনি, তাই না দেখা করে যেতে হলো। কখন আসবে বলে গেল? 11টার দিকে। রাতও দেখা পাবি না। কাল থেকে সকাল সকাল উঠবো। উঠিস, এখন রুমে যা, আমি নাস্তা পাঠাচ্ছি। পুরো কথায় মনোযোগ দিয়ে শুনছিল রুমি। এবার মায়ের কথায় জবাবটা সেই দিল। কই, আমাকে তো এখনো এভাবে খাবার দাওনি মা। তুই মেহমান। তো কি ও মেহমান? ও মেহমান না হলেও ও এখানে থাকে না। তাই বলে ভাইজির প্রতি এত আহ্লাদ? বাবার ঢং দেখে বাঁচি না। তোর বোন হয় না, এত হিংসে কেন? কিছু বলল না রুমি, মুখ দিয়ে ভেঙচি কাটলো, যা দেখে মেহের আর ফাতেমা দুজনে হেসে ফেললো। রুমি মেয়েটার এমন তাদের হাসিয়ে মাতিয়ে রাখে, এটাই ভালো লাগে মেহেরের। যেখানে সে ভিতর ডিম, সেখানে রুমি খুবই সাহসী। তার প্রমাণ বহুবার পেয়েছে মেহের। ফাতেমা চলে যেতেই রুমি হাত ধরলো মেহেরের। মায়ের সামনে খুঁচা মেরে কথা বলেও দিন শেষে মেহেরই তার বেস্ট ফ্রেন্ড, যার কাছে সব বলে সে। এখানে না থাকলে ফোনে বলে, তবু মেহেরকেই বলে। মেহের শোন, কি হলো, এমন ফিসফিস করছিস কেন? মিছিল দেখতে যাবি? এ মা, না না। তোর সব কিছুতেই না না। তো তোর মতো পাগল হয়ে হ্যাঁ হ্যাঁ করবো নাকি? তা কেন করবি? তা করলে তো তোর মান যাবে। যা বাবার ভাব, আমি যাব না। গেলে একজনকে দেখাতাম। তোর মাহাতাব মেয়েরাম? হুম। না বোন, থাক, আমি যাচ্ছি না। আমার কাউকে দেখার কোনো শখ নেই। না গেলে নাই, যা, আমি একাই যাব। তাহলে তাই যা। বলে মেহের উঠে দাঁড়ালো। রুমি একটা ভেঙচি কাটলো মেহেরকে। মেহের মিষ্টি হাসি উপহার দিয়ে নিজের রুমে এলো। ব্যালকনিতে গিয়ে মাথার টাওয়ালটা খুলে চুলগুলো ঝাড়লো, টাওয়ালটা মেলে দিল বারান্দায়। তারপর কোমরে হাত দিয়ে দেখতে লাগলো প্রকৃতি। তখন চোখ আটকে গেল বাড়ির সামনে রাস্তার ওপাশে একটা ছেলে, ঠিক যেন তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটাকে দেখে যে কেউ প্রথম দেখাতে বলবে মিস্টার পারফেক্ট। গাঢ় গরু বর্ণ, পুরো ঠোঁট, মাথা ভর্তি পরিপাটি চুল, চাপ দাড়ি, চওড়া বুক, জিম করা শক্ত দেহ। চোখ আটকে গেল মেহেরের। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার ব্যালকনির দিকে। ছেলেটা সাদা শার্ট পরে আছে, ফোল্ড করা হাতা, শার্টের দুটো বোতাম খোলা। নিজের বেহায়া চোখ নিজেই লজ্জা পেল মেহের। চোখগুলো কষলে নিয়ে খুললো আবার, কিন্তু অন্তত অদ্ভুত ছেলেটা নেই। মেহের কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল? সে তো রোজ বিউটি অ্যান্ড বিটসের সেই বিটসকে এমন সুদর্শন পুরুষ রূপেই
স্বপ্ন দেখে, তবে আজও কি স্বপ্ন দেখলো? দিবা স্বপ্ন। মেহের রূপে ছাদে গেল। ছাদ থেকে যত দূর চোখ যায় ভালো করে দেখলো না কেউ নেই। তাহলে এমন করে হঠাৎ সে কেন একটা ছেলেকে দেখলো? ভাবতে ভাবতে আনমনা হয়ে নিচে নামতে লাগলো। সে তখনই দুর্গতি হলো। কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে বেঁচে গেল। নিজেকে সামলে নিয়ে বলল, সরি জুনায়েদ ভাইয়া, দেখিনি আমি। উপরে কি করছিলে? ছাদে গিয়েছিলাম। রোদ অনেক, ছাদে যেও না। শুনলাম তোমার জ্বর, রোদে থাকলে বাড়বে। ওটা আমার জ্বরের খবর দেখছি, পুরো বাড়ি ছড়িয়ে গেছে। তুমি হলে এই বাড়ির প্রিন্সেস, আর প্রিন্সেসের অসুস্থতা সবাইকে জানতে হয়। আপনি একটু বেশি বেশিই বলেন জুনায়েদ ভাই, কিন্তু তবুও শুনতে ভালোই লাগে। জুনায়েদ হেসে বলল, তোমার পরীক্ষা রেজাল্ট দিবে কবে? জানি না, বলেছিল 16 তারিখ। নতুন কলেজ কেমন লাগে তোমার? খারাপ না, তবে নতুন বই, নতুন পড়া আর ইন্টারে তো এটাই আমার প্রথম পরীক্ষা। অযথা চিন্তা করো না তো, তুমি স্টুডেন্ট, ভালো রেজাল্ট করবে। তাই যেন হয়। চলো নিচে যাওয়া যাক। জুনায়েদদের সাথে কথা বলতে বলতে নিচে নেমে পড়ে মেহের। সিঁড়ি দিয়ে নামতে নামতে জুনায়েদের এক দৃষ্টি দেখে চলেছে মেহেরকে। আমার ভাই তোমার ভাই। মেহরব ভাই, মেহরব ভাই, এবার মেয়র পদে কাকে দেখতে চাই? মেহরব ভাই, মেহরব ভাই। এই স্লোগানে এগিয়ে যাচ্ছে অগ্রণী পার্টির মিছিল। মিছিলে জনসমুদ্রের ঢেউ। প্রতিনিধিত্ব করছে মহসিন নিজে। তার ডাকে জনতা মুখরিত করে তুলছে মাহতাব মেহরাবের নাম। মিছিল এগিয়ে চলেছে পুরান ঢাকা অলিতে গলিতে। মেহরাব বসে আছে জিপের সামনে, তার মুখ হাসি হাসি। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত গৌর বর্ণের এই পুরুষটিকে অসাধারণ লাগছে। রোমের জোড়াজড়িতে মেহেরকে আসতেই হলো। ফাতেমা ঘুমিয়ে আছে বিদায় টের পায়নি। পরন্ত বিকেলে কালো সালোয়ার কামিজ পরা মেহেরকে সদ্য ফুটে ওঠা একটা কালো গোলাপ লাগছে। স্নিগ্ধ চোখ মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আর রুমির কোনো হেলদোল নেই। সে দিব্যি মেহেরের হাত ধরে ফুটপাত দিয়ে মিছিলের সাথে সাথে চলছে। মেহের ওড়না দ্বারা মুখটা ঢেকে নিল। পরিচিত কেউ দেখলে তার বাবার কানে যাবে। রুমিকেও সতর্ক করতে গিয়ে দেখলো তার পাশে রুমি নেই। কলিজা শুকিয়ে গেল মেহেরের। এখানে কিছুই চেনে না সে। আর রুমি তাকে এই ভিড়ের মধ্যে ছেড়ে দিয়ে কোথায় গেল? আশেপাশে চোখ বুলিয়ে কোথায় রুমিকে দেখল না মেহের। ভয়ে তার চোখে পানি টলমলিয়ে উঠল। হাঁটতে হাঁটতে কখন যে রাস্তায় নেমে গেছে সে জানে না। মিছিল অনেক দূর চলে গেছে। রুমিও বোধহয় সেখানেই। কিন্তু মেহের বাড়ি যাবে কি করে? এত ভিড়ের মধ্যে পথটা তো ভালো করে খেয়ালই করেনি সে। মেহের যখন ভীত হয়ে এসব ভাবছিল, তখনই কেউ একজন তাকে আর বাহু ডোরে বন্দি করে নিয়ে হুট করে এসে পড়ে ফুটপাতে। লোকটাকে দেখার আগে মেহের দেখলো একটা পিক আপ হুশ করে বেরিয়ে গেছে। মেহেরের বুঝতে বাকি রইল না তাকে যে নিজেরে বাহু ডোরে আবদ্ধ করে রেখেছে সে সময় মতো না এলে এতক্ষণে গাড়ির নিচে পড়ে সে মরে ভূত হয়ে যেত। ভাবনার জগৎ থেকে ফিরে মেহের তাকালো লোকটার দিকে। সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত লোকটাকে এক দেখাতেই চিনল সে। এটা তো সেই ছেলেটা যাকে সে বাড়ির সামনে দেখেছিল। মেহের কিছু বলতে যাবেই তার আগেই ছেলেটা ধমকে উঠল। এই মেয়ে, পাগল তুমি? মাঝরাস্তায় চলে গেছো, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিলে? এখন আমি সময় মতো না এলে কি হতে ভাবতে পারছো? সেন্স নেই তোমার? মেহেরাবের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। এতক্ষণ যাবৎ রুমির জন্য সে টেনশনে শেষ। এখন এত বড় একটা বিপদ থেকে বেঁচে এই ধমক শুনে ভয়টা বেড়ে গেল তার। কি করবে কি বলবে না পেয়ে কেঁদেই দিল সে। মেহেরের এমন কান্না দেখে বোকা বনে গেল মেহেরাব। জিভ দিয়ে অষ্টদয় ভিজিয়ে একটি নরম করে ব্যস্ত স্বরে বলল, এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? মেহের কিছু বলছে না, উল্টো আরো জুড়ে ফুপিয়ে কেঁদে উঠল। মেহেরাব কপালে হাত দিয়ে ঘষল, তারপর আবার ব্যস্ত স্বরে জিজ্ঞেস করলো, এই মেয়ে প্লিজ এভাবে কেঁদো না, বলো কি হয়েছে। দেখো সরি, তোমাকে তো জোরে বকা ঠিক হয়নি আমার। মেহেরাব এবার কিছুটা শান্ত হলো, তবে মুখ দিয়ে একটা শব্দ বের করলো না। মেহেরাব বাইকে উঠতে উঠতে বলল, তুমি কি বাড়ি যাবে? মেহের মাথা উপর নিচ করে হ্যাঁ বুঝালো। মেহেরাব হাসি মুখে বলল, চলো তোমায় দিয়ে আসছি, যাবে?
মেহের ভাবলো খানিক, রুমি কোথায় সে জানে না, আর একা বাড়ি যাওয়া সম্ভব না, তাই মেহেরাবের সাথে যাওয়াটাই ঠিক করলো। বাইকের পেছনে বসে গেল বিনা বাক্যে। মেহেরাব মুচকি হেসে বাইক স্টার্ট দিতে দিতে বলল, চোখের পানি মুছে ফেলো, আর লোকজন দেখলে ভাববে আমি তোমায় জোর করে নিয়ে যাচ্ছি। মেহের ভদ্র মেয়ের মতো চোখ মুছে বসে রইল। আধ ঘন্টার পথ পাড়ি দিয়ে মেহরাব শেখ বাড়ির সামনে মেহেরকে নামিয়ে দিয়ে চলে গেল। মেহেরকে ধন্যবাদটুকু দেবার সুযোগ দিল না। মেহের মনে মনে ভাবল, লোকটা এমন কেন, হুট করেই আসে আবার হুট করেই চলে যায়। সন্ধে মিলাতেই রুমি এলো বাড়িতে। তার মন মেজাজ ভালো নেই। মেহেরাবকে দেখার জন্য ছুটে গিয়েছিল সে, কিন্তু কিসের কি? মেহেরাব তো আগেই চলে গেছে মিছিল থেকে। তার উপর জুথি বলেছে মেহেরাবের বাইকে নাকি কোনো মেয়েকে দেখেছে সে। এই কথা শোনার পর কে ঠিক থাকবে? বাড়ি ফিরেই ক্লান্ত শরীরটাকে ছেড়ে দিল বিছানায়। তখন বিদ্যুৎ এর ঝলকানির মতো মনে পড়ল মেহেরের কথা। সে তো মেহেরাবের চক্করে মেহেরকেই আনতে ভুলে গেছে। মেহের কি আদৌ ফিরেছে, নাকি ওই ভীতু মেয়ে এখনো অপরিচিত সে জায়গায় দাঁড়িয়ে? মেহেরের চিন্তা মাথায় আসতে ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে গেল রুমি। দুতলার সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ তুলে উপরে উঠছিল। সন্ধ্যের নাস্তা তৈরি করে সাজাচ্ছিলেন ফাতেমা। মেয়েকে এমন করে ছুটতে দেখে প্রশ্ন ছুড়লেন, কিরে, এভাবে দাঁড়িয়ে দৌড়াচ্ছিস কেন? মায়ের প্রশ্নের জবাব না দিয়ে রুমি উল্টো প্রশ্ন করলো, মেহের কোথায় মা? কোথায় আবার নিজের রুম? যাক বাবা, বাঁচা গেল। কেন, কি হয়েছে? কই কিছু না তো, আমি মেহেরের কাছে যাচ্ছি। উপরে যখন যাচ্ছিস মেহেরকে নিয়ে নিচে আয়, নাস্তা বানিয়েছে, নাস্তা সার এসে। আচ্ছা। ফাতেমার কথায় কোনো রকমে আচ্ছা বলে রুমি মেহেরের ঘরে গেল। মেহের উপর হয়ে শুয়ে কি যেন করছে। রুমি পেছন থেকে ভাও করে শব্দ করলো। মেহের ভয় পেল না, ফিরেও দেখলো না। রুমি বুঝে গেল তার একমাত্র মামাতো বোনটা রাগ করেছে। বিছানায় ধপাস করে পড়ে মেহেরকে জড়িয়ে ধরে করুণ স্বর তুলল। সরি মেহের। মেহের ক্ষীণ রাগ দেখিয়ে, ছাড় তো, একদম আদি খেতে দেখাবি না। আর হবে না। আর আমি তোর সাথে কোথাও গেলে তো, আর এখানেও থাকছি না আমি। বাবা, রাজকন্যা বুঝি আমার সাথে রাগ করে বাড়ি ছাড়বে? দুঃখিত রাজকন্যা। থামলি? রুমি হেসে দিল। মেহেরের গাল টেনে বলল, থামলাম। এখন বল, তুই তো রাস্তা চিনতি না, একা একা ফিরলি কি করে? সে খবর নিয়ে কি করবি? ভিড়ের মধ্যে একা ছেড়ে তো চলে গিয়েছিলি। আর বলিস না, আমি কি ইচ্ছে করে গিয়েছি নাকি? ওই যে মেহরাব। রুমি লজ্জায় গাল লাল করে ফেলল। মেহের কপাল কুঁচকে কিছুটা রাগ নিয়ে বলল, আবার ওই মেহরাব? উফ, ওই একটা ছেলের জন্য আবার এভাবে একা ফেলে গিয়েছিলি তুই? গিয়ে লাভ হয়নি। জানিস কি হয়েছে? উনি নাকি আজ কোনো মেয়েকে বাইকে করে নিয়ে গেছে। যদি পেতাম না, ওই মেয়েকে চুল ছিঁড়ে হাতে নিয়ে নিতাম। বেশ হয়েছে, এটা হলো আমার একা ফেলে যাবার শাস্তি। ঠিক আছে, মেনে নিলাম। এবার বল, ক্ষমা করবি কি করলে? মেহের উঠে বসলো। মিষ্টি হেসে দু গালে হাত রেখে বলল, একজনকে খুঁজতে বেরোবো কাল। ফুপিকে ম্যানেজ করে আমার সাথে তুইও যাবি। রুমি অবাক হয়ে বলল, কাকে? একটা ছেলেকে। রুমির চোখ বড় বড় হয়ে গেল। হবারই কথা, ভোলা ভালা মেহেরের মুখে এই প্রথম ছেলের কথা শুনেছে রুমি। কোন ছেলে? আজ আমার ড্রপ করে গেছে। আর জানিস, সেদিন না আমি আমাদের বাড়ির সামনেও দেখেছি। থ্যাঙ্কস জানানো হয়নি আজ, পেলে জানাতে চাইবো। মানে আমাদের বাড়ির সামনে কি করেছিল সেটাই জানতে চাইবো, আর থ্যাঙ্কসও দেওয়া হয়ে যাবে। সত্যি মেহের, আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তোর মুখে ছেলের কথা আবার খুঁজে বের করবি? সত্যি না স্বপ্ন, বুঝতে পারছি না। বুঝতে হবে না, এখন চল তো নিচে চল, ফুপির কাছে যাই। তুই যা, আমি আসছি। অবাক হয়ে শুধালো। মেহের নিচে চলে যায়। রুমি দু হাতে কোলে নিয়ে ভাবতে বসে মেহেরের হয়েছেটা কি। মেহেরাব ক্লাবে বসে আছে। তার পার্টির সকল মিটিং সে এখানেই করে। আজও মিটিং করছিল। তখনই বাইরে থেকে একটা ছেলে এসে খবর দিল, ভাই আপনার এক আপা ডাকে। মেহেরাব মিটিং থামিয়ে বাইরে এলো। আশেপাশে চোখ বুলিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে। রাস্তার ওপারে দেখলো হালকা হলুদ রঙের পাজামা সেট পরা একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে। চোখের রোদ লাগছে বলে হাত দিয়ে মুখটা আড়াল করে রেখেছে। মেহেরাবের চিনতে দেরি হলো না মেয়েটিকে। রাস্তার অপর পাশে যাবার জন্য উদ্বেগ হতেই কেউ তার সামনে এসে উপস্থিত। মেহেরাব কপাল কুঁচকে তাকালো, গম্ভীর মুখে বলল, সমস্যা কি?
রুমি হেসে বলল। সমস্যা তো আপনি। মেহেরাব মুখটা আরো কুঁচকে ফেলল। রুমি হাসিটা প্রসারিত করে নিজেই বলল। আপনাকে দেখতে এসেছি। দেখা শেষ, এবার যাও। ও মা, দেখলাম কই, ভালো করে মাত্রই তো এলেন। দেখো রুমি, তোমাকে আগেও বলেছি আমায় বিরক্ত করো না, পছন্দের নয় আবার। সে আমি জানি, নিজেও বিরক্ত করব বারবার। থাপড়ে দাঁতগুলো যখন ফেলে দিব না, তখন বুঝবে। রুমি মুখ কালো করে বলল। আচ্ছি। বলেই যাবার জন্য মোড় ফিরল। মেহরাব ডেকে উঠল। রুমি দাঁড়াও। রুমি হাসি মুখে দাঁড়িয়ে পড়ল। খুশিতে গদগদ হয়ে বলল। কি? মেহরাব চোখের ইশারাটা রাস্তারও ও পাড়ের মেয়েটার দিকে করে প্রশ্ন করল। কি ওটা? ওটা আমার মামাতো বোন, আপনার বাবার চিরশত্রুর মেয়ে। খবরদার কাউকে বলবেন না। আমি কাউকে বলি না, আপনাকেও ভালোবাসি, তাই আপনাকে বলে দিলাম। এবার আসি, ভালো থাকবেন মেয়র সাহেব। হি হি। রুমি হাসতে হাসতে রাস্তার ওপারে চলে গেল। মেহরাব তাকিয়ে থেকে ভিতরে চলে গেল। রুমি এসে খপ করে মেহেরের হাতটা ধরে বলল। কিরে, দেখলি তো সুন্দর না? মেহের বিরক্ত নিয়ে বলল। দেখবো কি করে? একে তো এবার থেকে কিছুই ভালো করে দেখা যায় না, তার উপর তুই আবার পুরোটাই ঢেকে দিয়ে রেখেছিলি। কত করে বললাম ওপারে আয়, এলি না কেন? না বাবা থাক, আমার ওপারে গিয়ে শত্রুর সাথে দেখা করার কোনো শখ নেই। না করলে নাই, যা চল এবার তোর হিরোকে খুঁজি। আর কোথায় খুঁজবো? সব জায়গায় তো দেখা শেষ, পেলাম তো না। কে জানে কোন ছেলেকে দেখেছিস তুই, যে পুরো এলাকা খুঁজিয়েও পাওয়া যায়নি। আর খুঁজবো না, ক্লান্ত লাগছে, চল তো বাড়ি চল। সত্যি তো? হ্যাঁ চল, কাল দেখি আবার বেরোবো। কাল আমি আসছি না এই বলে দিলাম। দেখলি না আজ মা কেমন বকলো। আর তুই যে আমায় ফেলে চলে এলি সেদিন, আর কত জ্বালাবি? যতক্ষণ না খুঁজে পাচ্ছি। এবার চল। মেহের রুমির হাত ধরে এগিয়ে চলল। কিছুটা পথ পাড়ি দিতে জুনায়েদ গাড়ি নিয়ে থামলো ওদের সামনে। রুমি হেসে বলল। ভাইয়া তুমি এখানে? তোরা এই ভর দুপুরে রোদে এখানে কি করছিস? একটা কাজে এসেছিলাম। আয়, উঠে আয়। তৎক্ষণাৎ রুমি আর মেহের উঠে পড়ল। জুনায়েদ লুকিং গ্লাসটা মেহেরের দিকে ফিরিয়ে হুশ করে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। সকাল সকাল মেহেরের মনটা আজ খারাপ। সেদিন সেই অচেনা পুরুষকে কত খুঁজল সে, কিন্তু দুর্ভাগ্যবশত পায়নি। আর সেই পুরুষ তাকে রোজ রাতে এসে স্বপ্নে জ্বালাতন করছে। না চাইতেও বারবার শুধু তার কথাই ভেবে চলেছে। মেহেরের 17 বছরের জীবনে কখনো এমন হয়নি, তাই তার মন বড়ই অস্থির। শেখ আসাদুল্লাহ রুমি মেহেরকে আনমনা হয়ে বসে থাকতে দেখে বললেন। কিরে মা, কি ভাবছিস? হঠাৎ বাবার গলার স্বর শুনে চমকায় মেহের। চেপে যায় নিজের চমকানোর ব্যাপারটা। স্বাভাবিক গলায় জবাব দেয়। কই কিছু না তো। বসি তোর পাশে। নিজের মেয়ের পাশে বসতে বুঝি অনুমতি নিতে হয় আব্বু? হাসলো আসাদুল্লাহ, বলল। আমার মেয়ে তো বড় হয়েছে, তাই নিলাম। বাবা মায়ের কাছে বুঝি ছেলে মেয়েরা বড় হয়? বাবা, আমার মেয়ের মা তো অনেক কথা শিখেছে। দেখতে হবে না কার মেয়ে? আব্বু তুমি আজ অফিস যাওনি? না, আজ সব বন্ধ। কেন? আমার মা আসার পর তাকে সময় দেয়নি। আজ তাকে নিয়ে কোথাও যাবে? মেহের লাফিয়ে উঠল। সত্যি বলছো আব্বু? আমায় ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ মা, কারণ আজকের পর আর সময় পাবো না। তুমি তো জানোই নির্বাচন সংকটে। ঠিক আছে, আমি তাহলে রুমিকে রেডি হতে বলি। ঠিক আছে যাও, তবে সিঁড়ি দিয়ে সাবধানে নামবে। মেহের বাবার পুরো কথা শোনার আগে ছুটে বের হয়ে গেল। রুমিকে বলতে হবে তো, কতদিন পর তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাবে। আসাদুল্লাহ মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। ক্লাব ঘরে বসে মহসিন তাস খেলছিল, তার সাথে আরো কজন ছেলে। এখন তাদের কাজ নেই, তাই এই সময়টা তারা এভাবেই পার করবে। তবে পুরো খেলা শেষ হবার পূর্বেই মেহরাব হুড়মুড় করে ঢুকলো। মহসিনের দিকে তাকিয়ে বলল। মহসিন, গাড়ি বের কর, এক জায়গায় যেতে হবে। হন্তদন্ত হয়ে উঠল মহসিন। উতলা কণ্ঠে প্রশ্ন করল। কোনো সমস্যা ভাইজান, কি হয়েছে? গাড়ি বের কর, তোর ভাবিকে দেখতে ইচ্ছে করছে। এমন ইচ্ছে করছে যে পেটে মোচড় দিচ্ছে। তাড়াতাড়ি বের কর। মহসিন পান খাও লাল দাঁত বের করে হাসল। আপনি 2 মিনিট সময় দেন, গাড়ি বাহির করতেছি। জলদি যা। মহসিন উল্কার
গতিতে বেরিয়ে গেল। গাড়ি বের করলো তৎক্ষণাৎ। মেহরাব প্রায় লাফিয়ে উঠে বসলো গাড়িতে। সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করলো শেখ মঞ্জিলের উদ্দেশ্যে। গাড়িতে উঠতেই শেখ আসাদুল্লাহর মোবাইল বেজে উঠল। ফোনটা রিসিভ করে মেয়ের দিকে অপরাধীদের ন্যায় তাকিয়ে বললেন, তুমি কি খুব বেশি রাগ করবে? আমি যদি একটা কাজে যাই, তোমাকে নিয়ে যাব। 10-15 মিনিটের মতো লাগবে। মেহের হাসি মুখে বলল, রাগ করবো না আব্বু, তবে হ্যাঁ, তারপরে আবার কোথাও যেতেও তো পারবে না। ঠিক আছে আমার লক্ষ্মীমা। আসাদুল্লাহ গাড়িকে পার্টি অফিসের দিকে নিতে যেতে বললেন। গাড়িটা ওখানে পৌঁছাতেই তিনি নেমে গেলেন ড্রাইভারকে নিয়ে। গাড়িতে একা মেহের। একা কারণ রুমি আসেনি, তার নাকি মাথা ব্যথা, তাই সে কোথাও যাবে না। একা একা বসে সে অচেনা পুরুষের কথাই ভাবছিল মেহের। তখনই তার চোখ পড়ল গাড়ির বাইরে আরেকটা গাড়িতে। একটা কালো মাইক্রোর সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহেরাব। পরনে সাদা পাঞ্জাবি, তাকিয়ে আছে মেহেরের গাড়ির দিকেই। মেহের দেখেই তৎক্ষণাৎ নেমে পড়ল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল মেহেরাবের দিকে। মেহেরাব হেলান দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে মেহেরের দিকে। এগিয়ে গিয়ে মেহের বলল, আপনি এইখানে? মেহেরাব অবাক হওয়ার ভঙ্গি করে উত্তর দিল, আমাকে বলছো? জি, আমায় চিনতে পারছেন? হুম হুম। সেদিন বাঁচালেন, গাড়ি নিচে পড়ে যেতাম যে। ও, মনে পড়েছে, মনে পড়েছে। আপনাকে সেদিন থ্যাঙ্কস দেওয়া হয়নি, খুঁজেছি অনেক, কিন্তু পাইনি আমি আপনাকে। ও আচ্ছা। মেহেরাবের প্রতিটি কথায় গা ছাড়া। তেমন ভালো লাগলো না মেহেরের, তবুও আগ বাড়িয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সেদিনের জন্য। ঠিক আছে। আসছি আমি, হ্যাঁ। মেহেরাব কিছু বলল না। মেহেরের মনটা খারাপ হয়ে গেল। কেউ তাকে কখনো এইভাবে ইগনোর করেনি, আর মেহেরাব কিনা এত বাজেভাবে ইগনোর করছে। মেহের মাথা নিচু করে নিচের দিকে গাড়ির দিকে এগোলো। আসাদুল্লাহ শেখ ততক্ষণে এসে পড়েছেন। মেয়েকে গাড়িতে না দেখে সামনে এগোলো। তখনই মেহেরকে চোখে পড়ল। বাবার কাছাকাছি আসতেই মেহের চোখ তুলে তাকালো। আসাদুল্লাহ শেখ মেয়ের মলিন মুখটা দেখে প্রশ্ন করলেন, মামুনি, তোমার কি মন খারাপ? আর কার সাথে কথা বলছিলে তুমি? বাবার করা দ্বিতীয় প্রশ্নে চমকে উঠল মেহের। বাবা কি তবে দেখে ফেলল? মেহের মলিন হেসে জবাব দিল, কই, কেউ না তো। আর মন খারাপ না, ঠিক আছে আমি, চলো। আমি কিন্তু তোমার মিথ্যা ধরতে পারছি। সত্যি করে বলো কি হয়েছে? আসলে আব্বু, আমি ভেবেছি ওটা মামা, শাওন মামা। তোমার মামা কানাডায়, এখানে আসবে কি করে? সেটাই তো, হঠাৎ মামার মতো মনে হলো তাই গেলাম। গিয়ে দেখলাম মামা না, তাই মন খারাপ হয়েছে একটু, কিন্তু এখন ঠিক আছে। তুমি চলে এসেছো না? মেহের হাসলো। আসাদুল্লাহ শেখ মেয়ের হাসি দেখে স্বস্তি পেলেন, সান্ত্বনা দিলেন মেয়েকে। আমার নির্বাচন শেষ হোক, দুজন মিলে টাউনের কাছে গিয়ে ঘুরে আসবো, ঠিক আছে? একদম। তাহলে চলো যাওয়া যাক। হুম। মেহের বাবার হাত ধরে গাড়িতে বসলো, কিন্তু তার মনে তখনও গেঁথে আছে মেহেরাবের অমন ব্যবহার। মেহের যখন ধ্যান মগ্ন, তখন তার গাড়ির ড্রাইভারের কণ্ঠ কানে বাজলো। বুঝলু আসাদুল্লাহ শেখকে উদ্দেশ্য করে বলছে, স্যার, আমার মনে হলো মেহের আপা যেখানে কথা বলছিল সেখানে ছেলে দুটো অগ্রণী পার্টির লোক। কার কথা বলতে চাইছো বজলু? আর কথা স্যার মাহাতাম মেহরাব আর তার চামচা মহসিন। তুমি শিওর? 80% স্যার। তোমাকে কতবার বলেছি কোনো কিছু 100% শিওর না হয়ে বলবে না আমাকে। সরি স্যার, কিন্তু তবুও মেহের আপনাকে একটু দেখে শুনে রাখা দরকার। ওদের কথা বলা তো যায় না কখন কি করে। তা ঠিক, এক কাজ করো, কিছু গার্ড নিযুক্ত করো মেহেরের জন্য। আমার মেয়ের কোনো অনিরাপত্তা আমি চাই না। ঠিক আছে স্যার। কথা শেষ করে আসাদুল্লাহ শেখ হাতে থাকা ফোনে নজর দিলেন। আর এদিকে মেহেরাবের কথা শুনে মেহেরের পিলে চমকে উঠল। সত্যি কি ওই মানুষটা মাহতাব মেহেরাব? তাহলে কি হবে? সে তো তার সাথে রীতিমতো অনেক কথা বলেছে, পাশাপাশি বাড়ি অবধি এসেছে। যদি ওইটা মাহতাব মেহেরাব হয়, তাহলে কি সে মেহেরের ক্ষতি করতে এমন করেছে? যদি তাই হয়, তাহলে মেহেরকে ইগনোর করলো কেন? সব চিন্তা মেহেরের মাথায় ভর করছে। সে মৃদু ঘামতেও শুরু করলো। এতটাই ভয় আর জড়তা তাকে গ্রাস করেছে যে তার পেটে মোচড় দিচ্ছে। এখন কি হবে? সন্ধ্যের আকাশে তারা মেলা, লক্ষ কোটি তারার মাঝে এক ফালি চাঁদেরও দেখা মিলেছে।
ছাদে বসে আকাশের পানে তাকিয়ে আছে মেহেরাব। তার চিন্তা চেতনা জুড়ে মেহের নামের এক কিশোরীর বিচরণ। মেহের মায়া মাখা মুখটা চোখের সামনে বারংবার ভেসে উঠছে। মনে পড়েছে আজ মেহেরের সাথে তার প্রথম আলাপনা। এর আগে কথা হয়েছে, তবে সেটা একতরফা, আর শ্রবণ করেছে মেহের নামক কিশোরীর ঋণ ঋণে কণ্ঠস্বর। মেহেরাবের মস্তিষ্ক জুড়ে যখন মেহেরের বিচরণ, তখনই পাঞ্জাবির পকেটে থাকা ফোনটা বেজে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনটা বের করলো মেহেরাব। মহসিনের কল। তৎক্ষণাৎ রিসিভ করলো সে। মহসিন, বল, কিছু জানতে পারলি? আবার জিগায়, আপনি কারে কাম দিছেন দেখবেন না? এখন বল, খবর কি? ভাইজান, আপনার শ্বশুরমশাই বুঝে নাইকা তবে তই হালাই বুঝবার পারছে মনে হইতাছে। খবর কার থেকে পেলে? আর কার হেনতে পামো, দৌড়লে না জমির নিচে, জমিনের লগে নাকি পজলু পপ করতে যাইবে কইছে। ঠিক আছে, রাখ। ওকে ভাইজান। মহসিনের সাথে কথা শেষ করে মেহেরা ফোনের গ্যালারিতে ঢুকলো। মেহেরের একটা ছবি সে জোগাড় করেছে, সেটাতে নজর নিবদ্ধ করে তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে। সন্ধ্যের আকাশে আজও মেঘেরা ভিড় করেছে। মেঘ বৃষ্টি এই খেলা মেহেরের ভীষণ পছন্দের, তবে আজ তার ভালো লাগছে না। মাথায় ঘুরছে ড্রাইভারের কথাগুলো। সত্যিই যদি উনি মেহেরাব হয়, তাহলে মেহের তো মাত্র 2 দিনেই অনেক দুর্বল হয়ে পড়েছে। পড়ারই কথা, এই বয়সটায় আবেগ যে বড়ই দ্রুত কাজ করে। মেহেরের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। চিন্তামগ্ন মেহেরকে দেখে রুমি কিছুই ভালো লাগলো না। কপাল কুঁচকে প্রশ্ন করেই ফেললো, কি এত ভাবছিস বল তো মেহের? চিন্তা ছেড়ে মৃদু হাসলো মেহের। বলল, কই কি ভাবছি? মামুর সাথে ঘুরে আসার পর থেকেই দেখছি কেমন কেমন করছিস, প্রেমে পড়েছিস নাকি? ধ্যাত, কি সব আজে বাজে কথা বলছিস বলতো? এসব কিছুই না। তাহলে মামুর কোনো কথায় কি কষ্ট পেয়েছিস? আজ তো আব্বু অনেক সময় দিয়েছে আমাকে, কতদিন পর আব্বুকে পেলাম। এই খুশি রাখার জায়গা নেই, আর আমি কিনা আব্বুর কথায় কষ্ট পাবো? মনে তো হচ্ছে না। তুই একেবারে গোয়েন্দা হয়ে গেছিস না? যত সব আলতু ফালতু কথা ভাবছিস। চল নিচে চল, ফুপি না হয়ে এখনই ডাকাডাকি শুরু করে দিবে। তুই যা, আমি তোর রহস্য বের করে তবেই আসবো। ঠিক আছে থাক তাহলে, ভূতে ধরে মারুক তোকে। রুমি জবাব দিল না। পূর্বের ন্যায় কপাল কুঁচকে আবারও মেহেরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেহের পাত্তা না দিয়ে হন্তথন্ত পায়ে নিচে নেমে গেল। এমনভাবে গেল যেন সে কিছু চুরি করেছে, আর কিছু থাকলেই ধরা পড়ে যাবে। সকাল সকাল গোসল সেরে ক্লাবের জন্য বেরোচ্ছে মেহেরাব। হাতে ঘড়ি পড়তে পড়তে সেই বেরোতে যাবে, পেছন থেকে শুনতে পেল বাবার ডাক। মেহরাব, দাঁড়াও। এনায়েত খানের গম্ভীর ডাকে ফিরল মেহেরাব। বাধ্য ছেলের মতো গিয়ে দাঁড়ালো বাবার সামনে। এনায়েত খান খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে বলতে লাগলেন, একটা পুচকে মেয়ের পেছনে সময় নষ্ট না করে নির্বাচনের কাজে সময় নষ্ট করো। মনে রেখো, তোমার উপর আমার অনেক বিশ্বাস, শুধু আমার নয়, পুরো পার্টির। আমি চাই না কোনো মেয়ের চক্করে পড়ে নির্বাচনের কোনো ক্ষতি হোক। বাবার কথা শুনেই থমকে গেল মেহেরাব। বাবা কি করে জানলো সে কার পিছু ঘুরছে? মহসিনকে মেহেরাব 100 ভাগ নিশ্চিত, তাহলে কি বাবা তার উপর নজর রাখছে? ভাবনা থেকে বেরিয়ে মেহেরাব শান্ত স্বরে বলল, ভরসা ভাঙবো না বাবা, আসছি। বলেই মেহেরাব বেরিয়ে পড়ে। আজকে যে নজর রাখছে তার একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। সকাল সকাল রুমির ঘরে এলো মেহের। মেহের সাধারণত কারোর ঘরে যায় না, নিজের ঘর ছাড়া। তাই মেহেরকে দেখে রুমি অবাকি হলো। গোসল সেরেছে সে, তাই ভেজা চুলগুলো মুছতে মুছতে শোধালো, কি হলো মেহের ম্যাডাম, আপনি যে বরং আমার ঘরে? হাসলো মেহের। এমনি এলাম তোকে দেখতে। রূপ বেরিয়েছে নাকি আমার? তুই এমনি সুন্দর, আর রূপের দরকার কি? বাবা, তোর মতো সুন্দর তো নয়। একদম ঢং করবি না তো। ঢং কোথায় করলাম, এটা তো সত্যি। হয়েছে। এখন বল কেন এসেছিস? তুই কি মাহতাব মেহরাবকে ভালোবাসিস? হাতে থাকা তোয়ালেটা বিছানায় ফেলে চোখগুলো বড় বড় করে ফেললো রুমি। অবাক কণ্ঠে বলল, হ্যাঁ রে, তোর জ্বর হয়নি তো? মানে নিজ থেকে তুই আমাকে জিজ্ঞেস করেছিস, তাও মেহরাবের কথা? মজা করবি না, বল না। রুমি লজ্জা মাখা গলায় জবাব দিল, হ্যাঁ, ভীষণ ভালোবাসি।
ওনাকে দেখতে চাই আমি। রুমি আরেক দফা অবাক হয়ে বলল, কি হয়েছে তোর, সত্যি করে বলতো। কিছু হয়নি। আমার বোন একজনকে ভালোবাসে, তার জন্য সে ঠিক কিনা আমার দেখা দরকার না? এত ভালোবাসায়? হুম। এখন চল আমি দেখি ওনাকে। এখন? হুম। এখন তো যেতে পারবো না, আমার পরীক্ষা আজ, কলেজে যাব, কাল যাই বরং। হুম। আজ মানে আজই? দেখ বাবা, বললেই যাওয়া যায় নাকি? তাহলে আমায় ওনার ক্লাবের সামনে নিয়ে চল, আমি দেখে আসবো, আর তুই কলেজে চলে যাবি। আমার কলেজের রাস্তা উল্টো দিকে। তাহলে অন্য ব্যবস্থা কর, কিন্তু আমি আজই দেখবো, মানে আজকেই। মেহের, কোনো কথা শুনছি না আমি। যাচ্ছি তৈরি হতে, তুই কি করবি ভাব। মেহের গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে গেল। রুমি ভাবতে লাগলো কি করা যায়। ফখরুল সাহেব জুনায়েদকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসাদুল্লাহ শেখের অফিসে তাদের মাথা নিচু করা, কারণ দুজনেই মস্ত বড় অপরাধ করে ধরা পড়েছে। কি জবাবদিহি করবে সেটা ভেবেই তাদের ঘুম ছুটেছে। ফখরুল, তুমি নিজে এত বড় একটা অন্যায় করেছো, সাথে নিজের ছেলেকেও জড়িয়েছো। আমি তোমার থেকে এটা আশা করিনি। মাফ করে দিন স্যার। স্যার, বসের সম্পর্কে পরে আগে আমি তোমার বন্ধু ছিলাম, তারপর নিজের বোনকে তোমার হাতে তুলে দিলাম, আর সে তুমি কিনা এমন একটা কাজ করলে। আর এমন ভুল হবে না। তুমি জানো তোমার এই অপকর্ম বাইরে বেরোলে পার্টির কত লোকসান হবে। শুধু তাই নয়, নির্বাচনে হেরে যাব আমরা। মাফ করে দিন। তোমার শাস্তি পেতে হবে ফখরুল। তোমার ছেলেকে মাফ করে দেব, কিন্তু তোমাকে নয়, কারণ ও তোমার কথায় এমনটা করেছে। ফখরুল আসাদুল্লাহ পা জড়িয়ে ধরে ফেলল। আসাদুল্লাহ অবাক হয়ে পা ছাড়িয়ে বললেন, এটা কি করছো তুমি? এবারের মতো মাফ করে দিন ভাইজান, আর এমন ভুল হবে না। কি করে ভরসা করব আমি তোমাকে? আমি কথা দিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়া সব কিছু সামলে নিব। নির্বাচনের এর কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, মনে রেখো, এটাই শেষ। এরপর আর কোনো ভুল করলে এর দায়ভার আমি নেব না। শুধু তাই নয়, ক্ষমা তুমি পাবে না। আর হ্যাঁ, জুনায়েদকে এসব থেকে দূরে রাখবে। ফাতেমা আর রুমি যেন জানতে না পারে। মাথা নাড়িয়ে সায় দিল ফখরুল। তারপর ছেলেকে নিয়ে বের হয়ে গেল। মেহের আর মেহরাবের পীড়া সহ্য করতে পারেনি, তাই রুমিকে ছাড়া একা একাই চলে এলো মেহরাবের ক্লাবের সামনে। পাড়ায় কিছুক্ষণ ধরে পায়চারি করে চলেছে সে, কিন্তু মেহরাবের দেখা যাচ্ছে না। এবার সাহস করে পা বাড়ালো ক্লাবের দিকে। ভেতরে ঢুকেই জেনে আসবে সে আসল সত্যিটা। বেশ কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মেহরাব। তখনই মহসিন এসে খবর দিল। ভাইজান, ভাবি আইছে। ভাবি শব্দটা শুনে তাকালো মেহরাব। মহসিন ইশারায় ক্লাবের দরজার দিকে দেখালো। মেহরাব চমকে গেল, সাথে থমকেও কাগজগুলো রেখে এগিয়ে গেল মেহেরের দিকে। তার পিছু পিছু মহসিন। মেহের গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইল, মাথাটা নিচু করা। মেহরাব সামনে এসে দাঁড়ালো, তাতে যেন আরো গুটিয়ে গেল। সাহস করে ঢুকেছে ঠিকই, এখন ভীত হরণীর মতো মিহিয়ে গেছে। মেহরাবের হাসি পেলেও চেপে গেল সে। গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? মেহের এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। মেহরাব মেহেরকে চুপ করে থাকতে দেখে আবার শুধালো, কি হলো, কিছু জিজ্ঞেস করছে? মেহের মিনমিন করে জবাব দিল, আপনি কি মাহতাব মেহরাব? তোমাকে কে বলেছে এই কথা? কেউ বলেনি। তুমি কি মাতা মেহরাবকে দেখোনি? মেহের মাথা নাড়িয়ে না বোঝায়। তার হাত পা কাঁপছে, মেহরাবের চোখ এড়াচ্ছে না সে কম্পন। মেহরাব এবার ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে না চেনে আমায় কেন মাহতাব মেহরাব বানাচ্ছ? আসলে আমি মাহতাব মেহরাব নই। আর কিছু জানার আছে? মেহের মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালে মেহরাব বলে, কি জানতে চাও বলো। আপনি উনি না হলে ওনার ক্লাবে কি করছেন? আমি ওনার দলের লোক, কাজ করি। মাহতাব মেহরাব কে তাহলে? মেহরাব একবার সকলের দিকে চোখ বুলালো। সকলেই অবাক চোখে দেখছে তাদের নেতাকে। মেহরাব সকলের দৃষ্টি উপেক্ষা করে মহসিনকে সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, এ হচ্ছে আমাদের নেতা, আমাদের ভাই মেহরাব ভাই। মেহের কপাল কুঁচকে তাকালো মহসিনের দিকে। এদিকে মহসিন হাবার মতো তাকিয়ে আছে। মেহরাব কি করছে বা বলছে তার বোধগম্য হচ্ছে না।
শুধু তার নয়, কারোরই হচ্ছে না, কিন্তু তবুও সবাই চুপ। মেহেরাব মেহেরের দিকে তাকিয়ে বলল, আরও কিছু জানতে চাও? না। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। মেহেরকে এমন সরাসরি চলে যেতে বলায় অপমান বোধ করল। সে কটমট দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল। মেহের চলে যেতে মেহেরাব যেন হাঁপ ছেড়ে বাঁচল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সকলেই মেহেরাবের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরাবের সেদিকে খেয়াল কোথায়? সে তো কিশোরী নারীর সামনেই দুর্বলতার মোচন করতে ব্যস্ত। মেহের বাড়ি ফিরতেই রুমি তাকে এসে ধরলো। একের পর এক প্রশ্ন করতে লাগলো অনবরত। মেহের কেমন দেখলি বল না, সুন্দর না? উফ, তুই আমার প্রেম পড়ে যাসনি তো? উনি যা হ্যান্ডসাম। থামলি তুই? কেন, কি হয়েছে? দেখলাম তোর মেহরাবকে। ছি, এই তোর মেহরাব, এর প্রেমে এইভাবে পাগল হলি তুই? ও মা, তুই ওনাকে এরকম বলেছিস কেন? যেরকম উনি সেরকমই তো বলছি। আমি যাবার আগে তো মাথা খারাপ করে দিয়েছিলি। মেহরাব ভাই এই সেই, গিয়ে দেখি ব্যাঙের ছাতার মতো। তোর ভালো নাই লাগতে পারে, তাই বলে আমার হ্যান্ডসাম ক্রাশকে এভাবে অপমান করবি না। হ্যান্ডসাম? দেখ, একে হ্যান্ডসাম বলে সত্যিকারের হ্যান্ডসাম ছেলেদের অপমান করিস না তুই। উনি হ্যান্ডসামই সব মেয়েদের ক্রাশ, তোর ভালো না লাগলে সেটা অন্য ব্যাপার। যার কাছে যাকে ভালো লাগে, কিন্তু সব মেয়েদের ক্রাশ এটা হজম করা দুঃসাধ্য।